শুভ সকাল শিক্ষার্থী বন্ধুরা। আমরা আজকে এমন একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি যেটা আজ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে কেউ সরাসরি দেখিয়ে দেয়নি। অধ্যায় হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর আজকে আমরা এই ক্লাসের মধ্যে রেখেছি সমন্বয়। যত ধরনের সমন্বয় আছে তার অংশগুলো থেকে কিছুটা গুরুত্বপূর্ণ অংশ তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আশা করছি আমার আজকের ক্লাসে সম্পূর্ণ ক্লাস যদি মনোযোগ দিয়ে দেখো, আর্থিক অবস্থার বিবরণীতে সমন্বয়ে আর কোনো সমস্যা থাকবে না। যত ধরনের সমন্বয় আছে আমি সবগুলো সমন্বয় চেষ্টা করব এখানে তুলে ধরার জন্য। যাই হোক, এই পর্যায়ে আমি নবম দশম শ্রেণীর বই হতে এই ক্লাসটি সম্পন্ন করছি। এখানে উদাহরণ থেকে আমি যে সমন্বয়গুলো নিয়ে কাজ করছি, যেহেতু সবার হাতে হাতে বই রয়েছে, তাই আমি আলাদাভাবে কোনো প্রশ্ন এখানে উল্লেখ করব না। তোমরা বই খুলে এই 159 পৃষ্ঠা থেকে শুরু করে পরবর্তী যে যতগুলো সমন্বয় আছে সবগুলো এখানে পাবে। যাই হোক, 159 পৃষ্ঠা থেকে শুরু করছি। সমন্বয় তো যে কোনো রামিল শুরুর দিকে একটা তারিখ দেওয়া থাকে, এখানে আছে 31শে ডিসেম্বর 2025। অর্থাৎ এই সালটা থেকে আমরা এই পুরো সমন্বয়গুলো সমাপ্ত করার চেষ্টা করব। উদাহরণ 2 থেকে দেখা যাচ্ছে এখানে 31শে ডিসেম্বর 2025 তারিখে যে অঙ্কটা আছে এটা হচ্ছে সমাপনী তারিখ। শুরুর তারিখ ছিল যে জানুয়ারি 1, 2025। তো এখানে সমন্বয় আছে 10% ঋণ, যেটা দেওয়া আছে 2027 সালে প্রদেয়। প্রশ্নে দেওয়া আছে 10% ঋণ, শুধু এইটুকু আছে। আর ব্র্যাকেটে দেওয়া আছে 2027 সালে প্রদেয়। যা হোক, যেহেতু আমরা অঙ্কটা করব 1 বছরের জন্য, শুরুতে কি করতে হবে? শুরুতে এটার উপরে 10% বের করতে হবে, যেটা ঋণের সুদ নামে পরিচিত। তো 10% কিভাবে বের করব? 10% বের করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে। আমরা 10% সরাসরি ক্যালকুলেটর থেকেও বের করতে পারি। তো পার্সেন্টেজ বের করার জন্য আমরা ক্যালকুলেটরে এই যে গুণ 10% দিলেই এই সাধারণ ক্যালকুলেটরে তাহলে 10% চলে আসবে। 10% সমান 10,000 টাকা। এই ছাড়া আরেকটা পদ্ধতি রয়েছে পার্সেন্টেজ বের করার জন্য। যেমন 1 লক্ষ টাকা আছে, এই যে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা 10% করতে হবে। যদি কোনো সংখ্যার শেষে শূন্য থাকে তাহলে 10% বের করার সময় ওই একটা শূন্য বাদ দিলেই এই টাকাটা 10% হয়ে যাবে। তাহলে আমরা 10% টাকা পেয়েছি কত টাকা? 10% এ পেয়েছি 10,000 টাকা। এখন কোনটা কোনখানে বসবে? যেমন এই যে 10% ঋণ আছে, এটা সরাসরি বসে যাবে কোথায়? দীর্ঘমেয়াদী দায় পাশে। হ্যাঁ, দীর্ঘমেয়াদী দায়ে 10% ঋণ আমি বসানোর পরে 10% যে সুদটা বের হয়েছে এটা হচ্ছে ঋণের বকেয়া সুদ। ঋণের বকেয়া সুদ কত টাকা হবে? ওই যে 10,000 টাকা যেটা বের করেছিলাম সেটা। তাহলে এটা কোথায় কোথায় বসবে? একবার হবে চলতি দায় পাশে, আরেকবার আহ, অন্যান্য অন্যান্য ব্যয় লিখে সেখানে লিখতে হবে ঋণের বকেয়া সুদ 10,000 টাকা। আশা করছি এটা বুঝতে পেরেছি। তো মনে রাখতে হবে যে কোনো সমন্বয় সর্বোচ্চ কয়বার আসে? দুবার আসে। তো এখানে একবার বসবে চলতি দায় পাশে, আর একবার হচ্ছে অন্যান্য ব্যয়। দীর্ঘমেয়াদী ঋণ থেকে আমরা এইভাবে সমন্বয় বের করতে পারবো। আচ্ছা, এইখানে তেমন আর কোনো সমন্বয় নেই। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কে দেখা যাচ্ছে উদাহরণ 3। উদাহরণ 3 এর মধ্যে দেখা যাচ্ছে, তাও অঙ্কটার তারিখ দেওয়া আছে 31 ডিসেম্বর 2025।
এবং এখানে যে সমন্বয়গুলো আছে এগুলো নিয়ে আমরা একটু আলাপ করি। সেখানে যেমন হচ্ছে 10% বিনিয়োগ, 10% বিনিয়োগ এখানে দেওয়া আছে 1/1/2025। যাই হোক, এটা আমরা পরবর্তীতে করছি, কেননা আরো কোনো সমস্যা থাকলে সেটা দিয়ে আমি 10% বিনিয়োগটা দেখিয়ে দিচ্ছি। অন্যান্য যে ইয়েগুলো আছে, যেমন হচ্ছে যে অফিস খরচ বকেয়া। তো এখানে অফিস খরচ কোথায় বসবে সেটা আমরা আগে দেখি। পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়ে লেখা আছে অফিস খরচ। অফিস খরচ হচ্ছে এখানে টাকা আছে 6,000 টাকা। তো দেখা যাচ্ছে অফিস খরচ বকেয়া 1,000 টাকা লিখতে বলেছে। তো আমরা জানি বকেয়া হলে হবে যোগ আর অগ্রিম হলে হয় বিয়োগ। তো সেক্ষেত্রে বকেয়া মানে বাকি, তো এখানে লিখতে হবে যোগ বকেয়া অফিস খরচ 1,000 টাকা। তাহলে টাকা বসবে কত? 7,000। তাহলে আরেকবার কোথায় বসবে? যেহেতু সমন্বয় দুবার করে বসে, তো একবার এখানে বসেছে পরিচালন ব্যয়ে, আরেকবার বসবে যেহেতু খরচ চলতি দায়। চলতি দায় লিখবো বকেয়া অফিস খরচ কত টাকা? 1,000 টাকা। এই যে দুবার সমন্বয়, একবার এখানে আরেকবার হচ্ছে চলতি দায়ে। তো এটা মনে রাখার সহজ একটা টেকনিক আছে। এই সহজ টেকনিকটা কি? সহজ টেকনিকটা হচ্ছে যদি কোনো খরচ সহজ টেকনিকটা কি? সহজ টেকনিকটা হচ্ছে যে খরচ বকেয়া হলে চলতি দায়, খরচ অগ্রিম হলে চলতি সম্পদ। তো আশা করছি আমরা এই জিনিসটা খুব সহজেই মনে রাখতে পারবো। যা হোক, আমরা পরবর্তী আরেকটা সমন্বয়ে চলে যাচ্ছি। পরবর্তী একটা সমন্বয় আছে অব্যবহৃত মণিহারি। অব্যবহৃত মণিহারি 500 টাকা। তো এখানে মণিহারির টাকা কত আছে? মণিহারির টাকা আছে 3,000 টাকা। মণিহারি আছে 3,000 টাকা। তাহলে পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়ের মধ্যে আমরা লিখব মণিহারি। মণিহারি টাকা আছে কত? 3,000। তো এখানে সমন্বয় বলেছে কি অব্যবহৃত মণিহারি 500 টাকা। তো অব্যবহৃত মণিহারি যেটা হয় সেটা হচ্ছে যে এই যে পরিচালন ব্যয় থেকে অব্যবহৃত মণিহারি, মণিহারিটা বিয়োগ দিতে হবে 500 টাকা। তাহলে আরেকবার কোথায় বসবে? আরেকবার হচ্ছে চলতি সম্পদ। চলতি সম্পদে লিখতে হবে অব্যবহৃত মণিহারি 500 টাকা। আশা করছি এই সমন্বয়েও আমরা খুব সহজে আয়ত্ত করতে পেরেছি। হ্যাঁ, আমরা পরবর্তী আরেকটা উদাহরণে চলে যাচ্ছি। তো হ্যাঁ, এখানে একটি সমন্বয় আছে 2 মাসের বেতন বকেয়া রয়েছে। এটা হচ্ছে উদাহরণ 4 এর মধ্যে রয়েছে। আমি এই অংশটা মুছে যাচ্ছি, যেহেতু আমাদের পরের অংশ এখানেই তুলতে হবে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে কি বেতন, বেতনের টাকাটা কত আছে আমরা একটু করে দেখি। বেতন আছে এখানে 10,000 টাকা। 10,000 টাকা যেটা বসবে কোথায়? পরিচালন
ব্যয়ে বেতন 10,000 টাকা এখানে পরিচালন ব্যয় একবার বসিয়েছি। তো সমন্বয় আছে কি 2 মাসের বেতন বকেয়া আছে। 2 মাসের বেতন। কিন্তু এখানে বলা হয়নি কত মাসের বেতন দিয়েছে। তো আমরা তো জানি যে অঙ্কটা হচ্ছে 1 বছরের। যেহেতু 1 বছরের তাহলে এইখানে যে বেতনটা দেওয়া আছে সেটা হচ্ছে কয় মাসের? 10 মাসের। অর্থাৎ এই বেতনকে 10,000 কে 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করলে আমরা প্রতি মাসে পাবো 1,000 করে। তাহলে 2 মাসের বকেয়া আছে, 2 দিয়ে গুণ করতে হবে। মোট আমরা পেয়েছি কত টাকা? 2,000 টাকা। তার মানে বকেয়া বেতন এসেছে 2,000 টাকা। তাহলে যোগ বকেয়া বেতন। বকেয়া বেতন 2,000 টাকা আমরা এখানে বেতনের সাথে যোগ করে দেখাবো 12,000 টাকা। আচ্ছা, তাহলে আরেকবার কোথায় হবে? যেহেতু আমি বলেছিলাম যে যদি খরচ বকেয়া হয় তাহলে হবে সেটা চলতি দায় পাশে। যেহেতু খরচ বকেয়া আছে তাহলে আমরা সেটা কোথায় লিখবো? আরেকবার চলতি দায়ে। অর্থাৎ এখানে লিখতে হবে চলতি দায়ে বকেয়া বেতন 2,000 টাকা। আশা করছি আম, এই প্রশ্নটা বা এই সমন্বয়টা খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। তো আমরা পরবর্তী আরেকটা সমন্বয়ে চলে যাব, যে এই সমন্বয়টা আছে এখানে বিজ্ঞাপন খরচের অর্ধেক বিলম্বিত করতে হবে। বিজ্ঞাপন খরচের অর্ধেক অংশ হচ্ছে যেখানে বিজ্ঞাপন কত টাকা আছে সেটা একটু বের করে নিই। বিজ্ঞাপন বিজ্ঞাপন আছে 7,000 টাকা। বিজ্ঞাপন 7,000 টাকা। এখানে সমন্বয় হচ্ছে কি বিজ্ঞাপন খরচের অর্ধেক অংশ বিলম্বিত করতে হবে। বিলম্বিত বিজ্ঞাপন, তো সেখানে আহ, আমাদের কিভাবে লিখতে হবে? এই যে বিয়োগ দিয়ে বিলম্বিত বিজ্ঞাপন অলরেডি দেওয়াই আছে যে বিলম্বিত বিজ্ঞাপন অর্ধেক অংশ, তার মানে 7,000 টাকার অর্ধেক হবে 3,500 টাকা। এটাকে 2 দিয়ে ভাগ করে অর্ধেক বের করেছি। তাহলে এই 3,500 টাকা একবার বসেছে কোথায়? পরিচালন ব্যয়ে। আরেকবার কোথায় বসবে? আরেকবার লিখতে হবে অলিক সম্পদ। অলিক সম্পদ লিখে সেখানে লিখবো কি বিলম্বিত বিজ্ঞাপন 3,500 টাকা। আমি যেহেতু খুব দ্রুত এই সমন্বয়গুলো শেষ করছি, আহ, তোমাদেরও এই সমন্বয়গুলো খুব দ্রুত নোট করে নিতে হবে। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কটা হচ্ছে আহ, রেওয়া মিল 30শে জুন 2025। অর্থাৎ আমাকে এই তারিখটা অনেকক্ষণ পরে এই তারিখটা পাল্টাতে হচ্ছে। 30শে জুন 2025। একবার যদি সমন্বয়গুলো আমরা আয়ত্ত করতে পারি তাহলে আর্থিক অবস্থার বিবরণী আমাদের কাছে অনেক সহজ হয়ে পড়বে। এখানে অনেকগুলো সমন্বয় আছে, যেমন ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 1,000 টাকা, তারপর আছে অলিখিত অন্তঃফেরত বহি ফেরত যথাক্রমে 4,000 ও 2,000, বীমা প্রিমিয়াম। হ্যাঁ, বীমা প্রিমিয়ামটা নিয়ে আলোচনা করতে পারি। তো এখানে আছে কত বীমা প্রিমিয়ামের টাকা? আমরা একটু করে দেখি। 1,500 টাকা। বীমা প্রিমিয়াম আছে কত টাকা? 1,500 টাকা। তো সেক্ষেত্রে সমন্বয় আছে বীমা প্রিমিয়াম 2025 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত পরিশোধিত 1 বছরের। হ্যাঁ, অঙ্কটা আমরা করছি কখন? কত কত তারিখ পর্যন্ত? 30শে জুন
2025। আর এখানে দেওয়া আছে 30 সেপ্টেম্বর 25 পর্যন্ত। কয় বছরের? 1 বছরের। তো কোন তারিখটা বেশি আছে, এটা নাকি এটা? অবশ্যই এটা 30 সেপ্টেম্বর। তাহলে জুন থেকে কত মাস পর্যন্ত বেশি আছে একটু করে দেখি। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ আমরা হাতে কয় মাস পাচ্ছি অতিরিক্ত? 3 মাস সময় অতিরিক্ত পাচ্ছি। যেহেতু বীমা প্রিমিয়াম আমরা অঙ্কটা করছি 30শে জুন পর্যন্ত, তাহলে এটা আমাদের অতিরিক্ত হয়ে যাচ্ছে। তো সেটা আমাদের কি হবে? অগ্রিম হবে। অর্থাৎ আমরা এখানে লিখবো যে বিয়োগ অগ্রিম বীমা প্রিমিয়াম। অগ্রিম বীমা প্রিমিয়াম। এখন টাকাটা কিভাবে বের করব? একটা ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি। তো দেখা যাচ্ছে 1500 ভাগ 12 গুণ 3, 375 টাকা। কিভাবে বের করেছি আমি এখানে লিখছি। 1500 যেহেতু 12 মাস, তাই 12 দিয়ে ভাগ করছি। আবার 3 মাস অগ্রিম, সেজন্য 3 দিয়ে গুণ করছি। তাহলে এখানে টাকা আসবে কত? 375 টাকা। আমি কিভাবে বের করেছি এখানে বোর্ডে লিখে দিয়েছি যে আমি যেভাবে বের করেছি। 1500 ভাগ 12 গুণ 3, 375 টাকা এসেছে। তাহলে বীমা প্রিমিয়াম আসবে এখানে কত? 375 টাকা। তো অগ্রিম হলে বিয়োগ 1500 থেকে 3500 চলে গেলে কত হবে? 1125 টাকা আরো। ঠিক আছে? 1125 টাকা। আচ্ছা, অগ্রিম বীমা প্রিমিয়াম তাহলে কোথায় হবে? আমি আগেই বলেছি পরিচালন ব্যয় যদি বকেয়া হয় তাহলে হচ্ছে চলতি দায়, আর যদি অগ্রিম হয় তাহলে কোথায় বসবে? অগ্রিম হলে হচ্ছে চলতি সম্পদে। তাহলে আমাকে লিখতে হবে এখানে চলতি সম্পদ, লিখে এখানে লিখতে হবে অগ্রিম বীমা প্রিমিয়াম। আমি চেষ্টা করছি একেবারে হাতে কলমে শেখানোর জন্য। অনুগ্রহ করে আমার এই পুরো ক্লাস যদি তোমরা দেখে থাকো তাহলে অনেক কিছু শিখতে পারবে এখান থেকে। এর পরবর্তীতে যে প্রশ্নটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। প্রায় প্রত্যেক অঙ্কের মধ্যে, প্রত্যেক আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে এই সমন্বয় অবশ্যই থাকে। তো এই সমন্বয়টা ভালো করে বোঝার চেষ্টা করবে সবাই। এখন যে সমন্বয় নিয়ে আলাপ করছি সেই সমন্বয়টা মোটামুটি সবগুলো দেওয়া মিলের মধ্যে পাওয়া যাবে। তো এখানে যেটা দেখতে হবে, এই সমন্বয় বের করার জন্য আমার 3টা অংশের একসাথে সমন্বয় করতে হবে। হ্যাঁ, সমন্বয় হচ্ছে প্রাপ্য হিসাব বা দেনাদার নিয়ে এখন আলোচনা করব। তো 3টা অংশের সমন্বয় করে আমাকে এই সমন্বয় বের করতে হবে। তো শুরুতে আমাকে লিখতে হবে বিক্রয়। বিক্রয় কোথায় হয় আমরা তো জানি, তাই না? বিক্রয় হয় কোথায়? বিক্রয় হয় মোট লাভের শুরুতে, একদম বিক্রয় দিয়ে শুরু করতে হয়, যেটাকে বিক্রিত পণ্যের আয়ও বলতে পারি। বিক্রয় আছে 1,54,000 টাকা। এছাড়া আছে, একটু সময় নিচ্ছি, এখানে নেই, তারপরও আমরা এখানে লিখে রাখি পরিচালন ব্যয়। তো এখানে লিখব, খুঁজে বের করা আসলে একটু কষ্ট। প্রাপ্য হিসাব, চলতি সম্পদে লিখলাম প্রাপ্য হিসাব বা দেনাদার কত টাকা? 20,000 টাকা। এ পর্যায়ে আমরা সমন্বয়ে চলে যাচ্ছি। সমন্বয় কোথায় কোথায় কিরকম আছে দেখি। অলিখিত আন্তঃফেরত ও বহিঃফেরত। আন্তঃফেরত হচ্ছে কি? বিক্রয় ফেরত। যেহেতু বিক্রয় ফেরত আছে তাই বিক্রয় বিক্রয় থেকে এটা বাদ দিতে হবে। 4,000 টাকা বিয়োগ আন্তঃফেরত 4,000 টাকা।
তো আমরা জানি যে আন্তঃফেরত মানে হচ্ছে কি বিক্রয় ফেরত। এখন কথা হচ্ছে বা প্রশ্ন হচ্ছে যে বিক্রয় ফেরত আরেকবার কোন অংশ থেকে বাদ দিতে হবে? বিক্রয় ফেরত আরেকবার কোন অংশ থেকে বাদ দিতে হবে? তো যেহেতু আন্তঃফেরত বা বিক্রয় ফেরতের বিক্রয় থেকে একবার বাদ দিয়েছে, আমি বাকিতে বিক্রয় করেছিলাম, সেজন্য দেনাদার থেকে আরেকবার বাদ দিতে হবে। বিয়োগ আন্তঃফেরত ৪,০০০ টাকা। এই অংশটা এক এক অঙ্কের মধ্যে এক এক রকম হয়, তো এই অংশটা ভালো করে আয়ত্ত করতে হবে। এই অংশটা যদি আয়ত্ত করা যায়, দেনাদার, অনাদায়ী পাওনা এগুলো যদি আয়ত্ত করা যায়, তাহলে আর্থিক অবস্থার বিবরণী 80% কাজ শেষ হয়ে যায়। তো যাই হোক, এরপরে লেখা আছে প্রাপ্য হিসাবে ২,০০০ টাকা অবলোপন করো। প্রাপ্য হিসাবে ২,০০০ টাকা অবলোপন করো। এখানে প্রশ্নের মধ্যে কোনো ধরনের কুড়িন দেখা যাচ্ছে না বা অনাদায়ী পাওনা দেখা যাচ্ছে না, তাহলে এটা হবে যে কি নতুন কুড়িন। তো লিখতে হবে সেটা নতুন কুড়িন, নতুন কুড়িন বা নতুন অনুযায়ী পাওনা যে কোনো নামে লিখতে পারি। তো ২,০০০ টাকা আছে, ২,০০০ টাকা এটা দানাদার থেকে বাদ দিয়ে দেখাতে হবে ১৪,০০০ টাকা। আরেকবার নতুন কুড়িন কোথায় বসবে? পরিচালন ব্যয়ে যদি পুরাতন কুড়িন থাকতো কুড়িনের সাথে যোগ করতে হতো, আর না হয় সরাসরি বসে যাবে যে নতুন কুড়িন। নতুন কুড়িন হচ্ছে কত টাকা? ২,০০০ টাকা। পরবর্তীতে আছে আম, প্রাপ্য হিসাবে ২,০০০ টাকা অবলম্বন করো, ইতিমধ্যে করে ফেলেছি, এবং অবশিষ্ট প্রাপ্য হিসাব 10% কুড়িন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি রাখতে হবে। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে 10% বলেছে, অবশিষ্ট বলতে এটাই আছে, তাহলে বিয়োগ নতুন কুড়িন সঞ্চিতি, যেহেতু 10% তাহলে আসবে কত টাকা? ১৪০০ টাকা। তাহলে ১৪,০০০ থেকে ১৪০০ টাকা চলে গেলে হচ্ছে ১২,৬০০ টাকা, এটাই হচ্ছে দেনাদারের পরিমাণ। আর এখানে যেটা নতুন কুড়িন বের করেছি সেটা আবার কোথায় হবে? এই যে এখানে পরিচালন ব্যয় যোগ নতুন কুড়িন সঞ্চিতি ১৪০০ টাকা। তো মনে রাখতে হবে, যদি এখানে পুরাতন কুড়িন থাকতো তাহলে পুরাতন কুড়িনের সাথে আহ, নতুন কুড়িন যোগ, তারপরে যোগ নতুন কুড়িন সঞ্চিতি যোগ করার পরে আবার পুরাতন কুড়িন সঞ্চিতি যদি থাকতো তাহলে সেটা আমরা বিয়োগ করে দেখাতাম। এখন প্রশ্নের মধ্যে যেহেতু পুরাতন কুড়িন সঞ্চিতি আছে, তো আমরা এটাকে বিয়োগ করে দেখাবো। কুড়িন সঞ্চিতি ২,৫০০ টাকা আছে, তো সেজন্য আমরা লিখবো বিয়োগ পুরাতন কুড়িন সঞ্চিতি ২,৫০০ টাকা। হ্যাঁ, তো ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি, যদিও এমনি করা যাচ্ছে। ৩,৪০০ মাইনাস ২,৫০০, অর্থাৎ ৯০০ টাকা হচ্ছে আমার কুড়িনের টাকা। তো এই হচ্ছে আর সমন্বয় সংক্রান্ত সমস্যা। আহ, যদি এই সমস্যাটা আমরা ভালো করে আয়ত্ত করতে পারি, তাহলে এই 80% হিসাব শেষ হয়ে যায়। হ্যাঁ, এরপরে আরেকটা দেখতে পাচ্ছি সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য আছে এখানে ৪০,০০০ টাকা। সমাপনী মজুত পণ্য কোথায় কোথায় বসবে? সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সমাপনী মজুত পণ্য দুবার বসে, একবার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ দিয়ে দেখাতে হয়, আর একবার হচ্ছে চলতি সম্পদে। তো আমরা পরে আরেকটা অঙ্কের মধ্যে চলে যাচ্ছি, দেখি আর কি ধরনের সমস্যা আমাদের চোখে পড়ে। হ্যাঁ, এখানে একটা সমস্যা আমরা পেয়েছি। উম, না, এটা নিয়ে আলাপ করা হয়েছে, আর একটু কঠিন। আচ্ছা, বীমা প্রিমিয়াম যদিও আমি আলাপ করেছিলাম সেটা একরকম ছিল, এটা একটু অন্যরকম, সেজন্য আমি এটা একটু করে দেখাচ্ছি।
অঙ্কটা হচ্ছে যে 30 জুন 2025 তারিখে। তো এখানে লেখা আছে বীমা প্রিমিয়াম 15 মাস টাকা দেওয়া আছে 30,000, শুধু এইটুকুই আছে, আর কোনো কিছু নেই। তাহলে কোথায় কোথায় বসবে বীমা প্রিমিয়াম? বা কোথায় বসে বীমা প্রিমিয়াম? বসে পরিচালন ব্যয়ে। পরিচালন ব্যয়ে বসে কোথায়? কি বসে? বীমা প্রিমিয়াম 30,000 টাকা। তো যেহেতু 15 মাস আছে, আমরা অঙ্কটা করি 1 বছরের জন্য 12 মাস, তাহলে সেটা অগ্রিম দেওয়া হয়েছে। লিখছি বিয়োগ অগ্রিম বীমা। অগ্রিম বীমা বা অগ্রিম বীমা প্রিমিয়াম। তো কত টাকা হবে? এই যে 15 মাস আছে, অর্থাৎ এই টাকাকে যত মাস থাকবে তত মাস দিয়ে ভাগ করতে হবে। বেশি থাকলে সেটা দিয়ে গুণ করব, যেটা কম থাকবে সেটা দিয়ে গুণ করব। এখন বেশি আছে কত? 3 মাস। যেহেতু আমরা অঙ্কটা 12 মাসের করছি, তাহলে 3 মাস, অর্থাৎ 15 দিয়ে ভাগ করলে 2000, 3 দিয়ে গুণ করলে 6,000 টাকা। লিখছি এখানে 6,000 টাকা। এটা তাহলে কি করতে হবে? 30,000 থেকে 6,000 বাদ দিয়ে বাকি যে টাকাটা আছে লিখে ফেলতে হবে। আর একবার কোথায় বসবে? অগ্রিম বীমা। অগ্রিম বীমা বসবে চলতি সম্পদে। চলতি সম্পদ পাশে কি লিখতে হবে? অগ্রিম বীমা প্রিমিয়াম। প্রিমিয়াম লিখে দিয়েছি, না লিখতে সমস্যা নেই। 6,000 টাকা। তো সমন্বয়গুলো যেহেতু দুবার দুবার আসে, ঠিক এরকম করেই বসবে। তো সমন্বয় দেখি আর কোথায় কোথায় আছে। হ্যাঁ, আরেকটা সমন্বয় পেয়েছি। আমার সুবিধার জন্য আমি এই অংশটা মুছে ফেলছি। তো এখানে লেখা আছে 178 পৃষ্ঠায় 2টি 200 টাকার নোট সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে, যা হিসাবে লেখা হয়নি। 2টি 200 টাকার নোট। তো একটি 200 টাকা হলে একটা কথা ছিল, 2টা 200 টাকার নোট হারিয়ে গেছে, দেখছো? যাই হোক, 2টি 200 টাকার নোট সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে, যা হিসাবে লেখা হয়নি। তাহলে এটা কোথায় কোথায় হবে? আহ, চলতি সম্পদে। চলতি সম্পদ অংশ তো জানি। চলতি সম্পদে কি করতে হবে? হাতে নগদ অংশ থেকে বাদ দিতে হবে। এখানে হাতে নগদের টাকা আছে 8,000 টাকা। হাতে নগদ আছে 8,000 টাকা। বিয়োগ লিখতে হবে কি? বিবিধ ক্ষতি বা চুরিজনিত ক্ষতি 400 টাকা। তাহলে 8,000 থেকে 400 চলে গেলে 7,600 টাকা। তাহলে বিবিধ ক্ষতি আরেকবার কোথায় হবে? আরেকবার হবে অন্যান্য ব্যয়। এটা তো আয় তো হবে না, ক্ষতি হয়েছে। সেজন্য লিখতে হবে বিবিধ ক্ষতি 400 টাকা। বুঝলে সহজ, না বুঝলে অনেক কঠিন। বুঝতে হবে, প্রতিটা বিষয় ভালো করে বুঝতে হবে, তাহলে এই অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এছাড়া যে সমন্বয়গুলো আছে সেই সমন্বয়গুলো আমি ছোট, খুব দ্রুত করার চেষ্টা করছি। যেমন এই পাশ দিয়ে করছি, এই পাশে যেমন ওখানে আছে আম, স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদে থাকে আসবাবপত্র, দালান কোঠা, ভূমি ও যন্ত্র, সরি, ভূমি ও মোটর গাড়ি, তারপর হচ্ছে যে যন্ত্রপাতি, এই ধরনের সম্পদগুলো থাকে। তো লিখতে হবে আসবাবপত্র আছে, আমি এটা নিচ থেকে দিচ্ছি, এটা কোনো বইয়ে নেই, বা যেগুলো আছে আমি ওগুলো ফলো করছি না, আমি আমার মতো করে তুলে ধরছি। ধরো আসবাবপত্রের টাকা আছে 1,00,000 টাকা। এখন প্রশ্ন থাকতে পারে যে অবচয়, অবচয় আছে, অবচয় আছে 10%, তাহলে 1,00,000 টাকা 10% হবে
10,000 টাকা লিখে তুমি বাদ দিয়ে দেখাতে হবে। তাহলে একবার হচ্ছে স্থায়ী সম্পদে আসবাবপত্র থেকে অবচয় বিয়োগ করে দেখাবো, আর একবার এটা হচ্ছে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় লিখতে হবে আসবাবপত্রের অবচয়, ওই যে যেটা ছিল 10,000 টাকা। তো অনেকে কি করে ভুল করে, পরিচালন ব্যয়ে পুরো আসবাবপত্রের টাকা লিখে ফেলে। না, আসবাবপত্র হচ্ছে স্থায়ী সম্পদ, 1,00,000 টাকা ওখানে লিখতে হবে, বিয়োগ অবচয় দিয়ে ওটা আসবাবপত্র থেকে বাদ দিতে হবে, আর একবার হচ্ছে পরিচালন ব্যয়ে আসবাবপত্রের অবচয় হিসেবে লিখতে হবে। একইভাবে একই এন্ট্রি অনেকভাবে থাকতে পারে। আহ, যন্ত্রপাতি যদি 1,00,000 টাকা হয় তাহলে সেখানে বিয়োগ যন্ত্রপাতির অবচয়, অর্থাৎ এখানে এরকম হবে, মানে সেইম একেবারে, শুধু তোমাকে মনে রাখতে হবে টেকনিকটা, যে এখানে আছে যন্ত্রপাতি, আছে, তাহলে যন্ত্রপাতির অবচয়, তাহলে এইখানে এই জায়গাতে লিখতে হবে যন্ত্রপাতির অবচয়। তার মানে একই জিনিস বারবার শেখার দরকার নাই, জাস্ট টেকনিকটা যদি আমি মনে রাখতে পারি, খুব সহজেই মনে রাখতে পারবো যে যন্ত্রপাতি স্থায়ী সম্পদ লিখবো, তারপর বিয়োগ অবচয়, আরেকবার হবে পরিচালন ব্যয়। তো এভাবে যদি মনে রাখি, যত ধরনের অবচয় আছে সবগুলো আমরা এখানে লিখতে পারবো। আবার অবলোপনও থাকে, যেমন ইজারা সম্পদের অবলোপন থাকে, সুনামের অবলোপন থাকে, একদম সেইম, যে স্থায়ী সম্পদ থেকে যাই বাদ যাবে সেগুলো কোথায় হবে, পরিচালন ব্যয় লিখতে হবে। তো এখানে লিখবো যে ইজারা সম্পদ 10 বছরের থাকে, ইজারা সম্পদ 10 বছরের 1,00,000 টাকা, তাহলে বিয়োগ ইজারা সম্পদের অবলোপন লিখে সেটা বাদ দিতে হবে, আরেকবার হবে কোথায়, পরিচালন ব্যয়ে ইজারা সম্পদের অবলোপন লিখে 10,000 টাকা লিখবো। বুঝতে পেরেছি? এছাড়া বাকি যে এন্ট্রি গুলো আছে এগুলো সচরাচর বিভিন্ন বইয়ে থাকে। তো এটা আমরা নিচ থেকে চেষ্টা করব। যা হোক, সমন্বয় সংক্রান্ত আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার এই ক্লাসের কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানাবে যে কোন অবস্থাটা তুমি বুঝতে পারছো না। আমি চেষ্টা করব সেটা তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমার ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর নিয়মিত ভিডিও পেতে বেল আইকন ক্লিক করো। ধন্যবাদ।